হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিটারেচার হাব। আমি অনিকেত শিকদার। আর আজকে তোমাদের টপিক হলো নবনীতা কাননগোর লেখা একটি পোয়েম, যার নাম হলো হার থাইস স্টিল স্মেল অফ মিল্ক। চলো শুরু করা যাক। আমাদের আজকের পোয়েমের লেখিকা নবনীতা কাননগো হলেন একজন ইন্ডিয়ান পোয়েট। তিনি তার লেখার মধ্যে স্পেসিফিক্যালি ইন্ডিয়ার যে নর্থ ইস্ট পার্ট, অর্থাৎ তাদের মধ্যেও যে শিলং বা আসাম এইসব এরিয়ার লোকেদের জীবন এবং সেখানকার যে পরিবেশ, তো সেরকম প্রত্যেকটা জিনিসের ডেসক্রিপশন তার লেখার মধ্যে পাওয়া যায় আর কি। তার লেখার যে থিমসগুলো আর কি খুব পপুলার তার লেখার মধ্যে দেখা যায়, যেগুলো যে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, মাদারহুড, মাতৃত্ব, একটা মাদারের সাথে একটা চাইল্ডের বন্ডিং, এবং পলিটিক্যাল বর্ডার্স, মানে এই যে প্রত্যেকটা রাজ্য বা স্টেট বা এই যে পলিটিক্যাল বর্ডার্সগুলো যে দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই জিনিসটা ডিভিশনের পর, সেই জায়গাতে ডিভিশন হয়ে যাওয়ার পর যে সেই সময় সেখানকার যে লোকেরা তাদের উপর কি এফেক্ট পড়ে এইটার, সেই সব কিছুই তার লেখার মধ্যে আর কি ফুটে ওঠে। এই যে থিমগুলো বললাম, এই থিমগুলো আজকের আলোচক কবিতার মধ্যেও কিন্তু ফুটে এসেছে। তো চলো এবার কবিতার দিকে যাওয়া যায়। তো প্রথমে যে লাইনটা বলছে, দ্য ওম্যান হু ওয়াকড পাস্ট হার হোম with expectations in her womb returned elsewhere with a pail of trails. এখানে আমরা কবিতার শুরুতেই প্রথমে দেখতে পাচ্ছি যে একটা প্রেগনেন্ট মহিলা, সে কি করেছে, তার বাড়ি ছেড়ে দিয়েছে। সে কাঁধে বই নিয়ে যাচ্ছে পেল অফ ট্রেলস। পেল অফ ট্রেলস মানে হলো যে দুঃখের যে বোঝা, এই যে এই হঠাৎ করে যে তার বাড়ি ছাড়তে হলো, এতদিনের যে বাসযোগ্য যে স্থান সেটা যখন ছাড়তে হলো, সাথে তার মাথাতে হাজারো যে হতাশা এবং চিন্তা, সে সব কিছুর যে পাহাড় নিয়ে সে তার বাড়ি ছেড়ে দিচ্ছে। হার স্টেপস মাস্ট হ্যাভ ফলেন softly on leaves once red with youth, and for now they are a blazing canopy of YOLO addresses and compensation. তো এখানে যেটা বলতে চাইছে যে রেড উইথ ইউথ, মানে এখানে তার যখন যৌবনকালের যে সময়কাল, যখন তার মধ্যে প্রাণরস উপচে পড়ছে, মানে প্রাণবন্ত সে যখন সেই সময়কার কথাটা বলছে। কিন্তু এখন কি হয়ে গেছে, কি সাথে যে আবার এখানে ইয়োলো অ্যাড্রেস, এই ইয়োলো অ্যাড্রেসটা এটাও বোঝাতে চেয়েছে যে গভর্নমেন্ট বা ওই পলিটিক্যাল লিডার্সরা যখন ওই যে বিভিন্ন সাইন করে যে পলিটিক্যাল বর্ডার যে দিয়ে দিল, এবং রিফিউজিদেরকে যে ওই একটা জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তরিত করতে হলো বা করলো তারা নিজেরা, তো এর ফলে কি কি এফেক্টটা, এই ইয়োলো অ্যাড্রেসের ব্যাপারটা ওইভাবে যে সেই পুরনো কাগজপত্রগুলো যেরকম, বা তাদের যে পুরনো ঠিকানা রিফিউজিদের, সেটা পরিবর্তন হয়ে গেল। যেমন কোনো জিনিস বা কোনো কাগজ, যা এটা দুই দিক ধরে দেখা যায়, যে পুরনো ইয়োলো অ্যাড্রেস মানে পুরনো অ্যাড্রেস যখন কোনো জিনিস যখন পুরনো হয়ে যায়, তখন সেটার মধ্যে একটা পেলনেস চলে আসে কিনা, মানে ধরে নাও যে কোনো পেজ যখন পুরনো হয়ে যায় তখন ওর মধ্যে কি একটা ইয়োলোনেস চলে আসে। তো সেইভাবে এখানে অ্যাড্রেসটাকে ইয়োলো বলা হচ্ছে, যে তারা তাদের যে অ্যাড্রেসটা ছেড়ে এসে সেই পুরনো অ্যাড্রেসটা এখন বিবর্ণ হয়ে গেছে, এটাকে ইয়োলো বলছে। এছাড়াও যে ব্যাপারটা বলছিলাম আমি, যে ওই যারা পলিটিক্যাল লিডার্সরা যে ওই বিভিন্ন কাগজপত্র যে সেই যে সাইন্স করেছিল, সেটাও যেরকম একটা পুরনো হয়ে গেছে, তাদের ওই মানে সেটাকেও কেটার করছে এক সাইড, আরেকটা সাইডে যে রিফিউজিরা যে তাদের পুরনো বাসস্থান এবং যে সেই জিনিসগুলো যে ছেড়ে চলে আসছে, তাদের যে সুখীকর জীবনটাকে যে ছেড়ে চলে আসছে, সে সব কিছুকে আবার এখানে ইয়োলো অ্যাড্রেস বলা হচ্ছে। ইয়োলোটা সেই পাস্ট গ্লোরিটা হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, তাদের যে পাস্ট হ্যাপিনেসটা হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা ইয়োলো দ্বারা বোঝানো হচ্ছে।
written in an awkward hand on the other side of a divided sky. She must have stopped short to gain breath at the corner. আচ্ছা, written in an awkward hand on the other side of a divided sky. যে ডিভাইডেড স্কাই মানে কি? তার মানে বোঝা যাচ্ছে এটা পলিটিক্যাল বর্ডারের কথা বলা হচ্ছে, যে এক এক জায়গাতে যখন ওরা থাকতো, তা মানে রিফিউজিরা, যে এখানে রিফিউজিদেরই, এখানে যে মহিলাটার কথা হচ্ছে ও একটা রিফিউজি, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যখন আসতে ও বাধ্য হচ্ছে, তার মানে দুটো জায়গার মাঝে একটা বর্ডার হচ্ছে, বর্ডার এরিয়া। তো ডিভাইডেড স্কাই, একটা বর্ডারের আকাশ একদিকে, আরেকটা বর্ডারের আকাশ, মানে বর্ডারের ওই পারের আকাশটা অন্যদিকে। তো এটা একটা ডিভিশন দেখা যাচ্ছে এখানে, ওইভাবে বলতে চাইছে ডিভাইডেড স্কাই। শি মাস্ট হ্যাভ স্টপ শর্ট টু গেইন ব্রিথ অ্যাট দ্য কর্নার where trees and everything turned black against a dying sun. কি দেখাচ্ছে যে তিনি বিধ্বস্ত, তিনি শ্বাস নেওয়ার জন্য একটা জায়গাতে এটা থামছে, এবং এখানে যেটা দেখাচ্ছে যে where trees and everything turned black against a dying sun. dying sun জিনিসটা কি হচ্ছে কি, যে তার এটা দেখাচ্ছে যে তার একটা এনার্জি, যে জিনিসটা সেটাও যেরকম হারিয়ে যাচ্ছে, সাথে সাথে কি সেই যে দিনটা, সে ক্লান্তিকর দিনটাও যেন শেষ হয়ে যাচ্ছে। ডাইং সান মানে সানসেট হয়ে যাচ্ছে, দিনটা শেষের দিকে, সব কিছু আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে পড়ছে, কোনো আলোর ছটা নেই। দোজ স্টিল হাউটিস সি মাস্ট হ্যাভ পাস্ট, সেটলিং দ্য ডাস্ট রেজড অন স্ট্রিটস, লেক নুনস, ডাউজিং ফায়ার with the swell of tides until they stopped spinning from edges curve the container at her hip. কি হচ্ছে কি, যে স্টিল হাউটিস, এই যে স্টিল হাউটিস মানে ওই যে রাস্তাগুলো, যে ধুলোযুক্ত যে রাস্তাগুলো সে যে পার করে এসছে, দুপুর থেকে শুরু করে প্রত্যেকটা যে অবস্টিকেলসগুলো যে সে যে পার করে এসছে, সেটা এখানে কথা বলতে চাইছে। এছাড়াও বলছে কি, যে আনটিল দে স্টপ স্পিলিং ফ্রম এজেস কার্ভ দ্য কন্টেনার অ্যাট হার হিপ, মানে কন্টেনার অ্যাট হার হিপ মানে হচ্ছে ওই যে বাচ্চাটাকে যে ক্যারি করছে, এই রেফারেন্সটা কিন্তু দিচ্ছে আর কি। আর কৃষ্ণা মাস্ট হ্যাভ ট্রাভেল টু দ্যাট ডিস্ট্যান্ট হেজ অন হার লিপস, হি আউটলিভড হার ইন এ সং কাস্ট থ্রু ইভিনিংস। কী হচ্ছে কি, এখানে কৃষ্ণা হয়তো তার বাচ্চাকে রেফারেন্স দেওয়া হচ্ছে এখানে। এই কৃষ্ণা নামের যে এই নামটা, এটা তার মুখে অনবরত একটা গানের মতো করে যেন তিনি আওড়ে যাচ্ছেন। সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে কিন্তু তার আওড়ানো, এই নামটা আওড়ানো শেষ হচ্ছে না। হার থাইস স্টিল স্মেল অফ মিল্ক অ্যান্ড হার বোজম অফ ব্লাড, হোয়াই ডু আই ওয়ান্ট টু ড্রেজ দ্য মিউজিক আউট অফ হার ফ্লুইডস। কি বলছে, যে তার থাইস এখনও, তাই মানে তার থাইস থেকে এখনও দুধের গন্ধ আসছে, এবং অ্যান্ড হার বোজম অফ ব্লাড, এবং এটা ব্লাডেরও যেন একটা স্মেল। এবার হোয়াই ডু আই ওয়ান্ট টু ড্রেস দ্য মিউজিক আউট অফ হার ফ্লুইডস, এই যে এই ব্যাপারটা যেটা বলতে চাইছে, যে এই মর্মান্তিক যে ঘটনাটা, এই যে এটা তো একটা মর্মান্তিক দৃশ্য, এখান থেকে কেউ কিভাবে একটা মানে এটাকে পোয়েট্রির রূপ দিবে, বা এটা মিউজিক, এই ব্যাপারটা কিভাবে আনবে, ছন্দ তাল আসে কোথা থেকে এই ট্র্যাজেডির মধ্যে থেকে। এখানে কবি বলছে এটা, যে এটা কিভাবে তিনি, মানে মহিলা কবি, তিনি কিভাবে এটা বের করে আনবেন। নাও when she has slipped down the stony cracks of my story with a limp map half flying from a shock-stiffen hand, waiting for the last ceremonial rite my memory can afford. Is a limp map half flying, is a limp map, limp মানে কি, যে খোড়া, অর্থাৎ এই যে পলিটিক্যাল যে ম্যাপসগুলো, যে বর্ডার্সগুলো যে দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা ডিভিশনে যে ভাগ করে দিচ্ছে, এইটা এই জায়গা, ওইটা ওই জায়গা, আলটিমেটলি কি লাভ এতে? এটা আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। এটা গভর্নমেন্ট ওরা করছে, ওরা নিজেদের সুবিধার্থে করছে, নিজেদের বিভিন্ন যে কোনো কারণে হতে পারে, কিন্তু আদতে সেই মানুষটার উপর কি মানে
এফেক্ট পড়ছে সেই জায়গার সেই পার্শ্ববর্তী এলাকার লোকজন বা রিফিউজি, তাদের উপর কী এফেক্ট পড়ছে সেই ব্যাপারটাকেও ভেবে দেখছেন। আর তিনি এই যে কবিতার মাধ্যমে, তিনি যে কবিতার মধ্যে যে এই জিনিসটা লিখছেন, তিনি একটা সেরেমোনিয়াল রাইট, মানে যেন সম্মানের সহিত আর কি সেই মহিলা রিফিউজিটাকে আর কি একটা শ্রদ্ধা জ্ঞাপন করছেন তিনি তার এই পোয়েট্রি লেখার মাধ্যমে। এবার কি হচ্ছে, ফর হোয়েন দে কিল্ড হার অ্যাট দ্য বর্ডার এ চাইল্ড ওয়াজ স্টিল টাগিং অ্যাট দ্য ডেড টেবল। কি দেখা যাচ্ছে যে তাকে মেরে ফেলা হয়েছে, বর্ডারের কাছাকাছি যখন এসছে সেই বর্ডারের গার্ডরা তাকে মেরে ফেলেছে, কিন্তু তার মধ্যে যে বাচ্চাটি, সে তার ওই ডেড নিপল থেকে যতটা পাচ্ছে এখনও সেই নিষ্পাপ শিশুটা, সে তো জানে না এই ব্যাপার সম্পর্কে, সে তো এই পারস্পরিক যে অবস্থা বা বাইরের যে অবস্থা সেই সম্পর্কে তো অবগত নয় সে, কিন্তু সে এখনও তার যে প্রাণ শেষ, তার মায়ের থেকে যে প্রাণ রসটা সে যাতে নিতে পারে সেই শেষ চেষ্টাটাও সেই নিষ্পাপ শিশুটি করে যাচ্ছে। এই কবিতাটি যে মানে দৃশ্য বা যে মর্মান্তিক ঘটনাটাকে দেখাচ্ছে, টেকনিক্যালি এটা পার্টিশনের টাইমটা, বেঙ্গল ওই পার্টিশন, তো সেই সময়কার যে ভয়াবহতা সেটা কিছু ঝলক আমাদের মহিলা কবি এটা দিয়ে তুলে ধরেছেন। আচ্ছা, আরেকটা আমি জিনিস বলতে ভুলেছিলাম যে এই যে কবিতাটি নবনীতা কাননগড়ি একটা সংকলন রয়েছে, তার সেই সংকলনটির নাম হলো এ ম্যাপ অফ রুইন্স। সেই সংকলনেরই একটা পার্ট, মানে একটা কবিতা হচ্ছে আমাদের আজকের আলোচ্য কবিতাটি। আশা করি তোমাদের ভালো লেগেছে কবিতাটি শুনতে এবং পড়তে। চোখ রাখো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।